শুরুতে কেউ এই দুর্যোগকে গুরুত্ব দেয়নি, যতক্ষণ না সমুদ্র সৈকতে ছুটি কাটাতে আসা মেয়েটি এক রহস্যময় ঘটনা লক্ষ্য করল। অনেক দূর থেকে একটি বিশাল মালবাহী জাহাজ ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসছিল। আধ ঘন্টা পর যখন পরিবারটি সৈকতে বসে মিষ্টি খাবার উপভোগ করছিল, তখন কেবল মেয়েটি সেই জাহাজের দিকে তাকিয়েছিল। পরিবারের বাকিরা ভাবল কাছেই হয়তো কোনো বন্দর আছে, তাই তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বিশ্রাম নিতে থাকে। কিন্তু মেয়েটি লক্ষ্য করল জাহাজটি ক্রমশ কাছে চলে আসছে এবং সে তার মাকে সতর্ক করল। মা যখন উঠে দাঁড়িয়ে দেখলেন, তখন বুঝতে পারলেন বড় কোনো বিপদ আসন্ন। তিনি দ্রুত তার ঘুমন্ত স্বামীকে জাগিয়ে তুললেন। জাহাজটি যখন অতি নিকটে চলে এলো, তখন সৈকতে থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে শুরু করল। শেষ পর্যন্ত জাহাজটি বালুতে আটকে গিয়ে থেমে যায়। কোনো প্রাণহানি না ঘটলেও পর্যটকদের ছুটি আনন্দ মাটি হয়ে যায়। সৈকতের এই দুর্ঘটনার পর মেয়েটির পরিবার তাদের ভাড়া করা অবকাশ যাপন ভিলাতে ফিরে আসে। ফেরার পথে মেয়েটি এবং তার ভাই এই অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করছিল। বাড়িতে ফিরে মা ইন্টারনেটে দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে দেখেন যে পুরো বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার স্বামীও এটি ঠিক করতে ব্যর্থ হন। ঠিক সেই সময় জানলার বাইরে একটি হরিণ মুজ দেখা যায়। স্বামী তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন যে পুরানে হরিণকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু আসলেই কি তাই? রাত গভীর হলেও তাদের ইন্টারনেট আর ফিরে এলো না। এক ঘেমি কাটাতে আমান্ডা এবং তার স্বামী একটি ব্লক বা টাওয়ার গেম খেলা শুরু করেন। হঠাৎ দরজায় করাঘাত শুনে স্বামী সতর্ক হয়ে একটি বেসবল ব্যাট হাতে নেন। দরজা খোলার পর দেখেন বাইরে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং একটি কিশোরী দাঁড়িয়ে আছে। লোকটি নিজের নাম জর্জ এবং মেয়েটির নাম মিলা বলে পরিচয় দেয়। জর্জ দাবি করে যে সেই এই ভিলার আসল মালিক এবং ইন্টারনেটের মাধ্যমে সেই বাড়িটি জুলিয়াকে, ভাড়াটিয়ার স্ত্রীকে, ভাড়া দিয়েছিল। যদিও তাদের এই মাঝরাতে ফিরে আসাটা ছিল খুব আকস্মিক, তবুও তারা ভেতরে ঢোকার অনুমতি পায়। জর্জ ব্যাখ্যা করে যে সে নিয়ম ভঙ্গ করে ফিরে আসতে বাধ্য হয়েছে কারণ শহরে বিদ্যুৎ চলে গেছে এবং পুরো ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তাই নিজের ও মেয়ের নিরাপত্তার কথা ভেবে সেই প্রত্যন্ত এলাকার পুরনো বাড়িতে আশ্রয় নিতে এসেছে। জর্জ জানায় যে সে ফোনে জুলিয়াকে খবর দিতে চেয়েছিল, কিন্তু সিগন্যাল না থাকায় তা সম্ভব হয়নি। তবে জুলিয়া তার এই কথা সহজে বিশ্বাস করতে চান না। লিজ এগ্রিমেন্ট অনুযায়ী এখন বাড়ির অধিকার জুলিয়ার, তাই তিনি জর্জকে থাকতে দিতে অস্বীকার করেন। পরিস্থিতি সামলাতে জর্জ তার ব্যক্তিগত লকার খুলে সেখান থেকে একগুচ্ছ নগদ টাকা বের করে অর্ধেক ভাড়া ফেরত দেওয়ার প্রস্তাব দেন, শুধু এক রাত থাকার বিনিময়ে। জুলিয়ার স্বামী রাজি হলেও জুলিয়া অপরিচিত মানুষের সাথে এক বাড়িতে থাকা নিয়ে শঙ্কিত ছিলেন। স্বামী যুক্তি দেন যে জর্জ জুলিয়ার নাম জানে এবং বাড়ির চাবি ও লকার খুলতে পারছে, তাই সে মিথ্যা বলছে না। দীর্ঘ বাদানুবাদের পর যখন জুলিয়া তাদের চলে যেতে বলবেন, ঠিক তখনই টিভির পর্দায় একটি জরুরি সতর্কবার্তা বেজে ওঠে। টিভির সেই সতর্কবার্তা দেখার পর জুলিয়া বুঝতে পারেন জর্জ মিথ্যা বলছে না। তারা জর্জ ও তার মেয়েকে এক রাতের জন্য থাকার অনুমতি দেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে জর্জ ও মিলা ভিলার বেসমেন্টে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে মেয়েটি ঘুম থেকে উঠে তার মাকে ফ্রেন্ডস সিরিজের শেষ পর্ব দেখার জন্য বায়না ধরে, কিন্তু টিভি বা ইন্টারনেট কিছুই কাজ করছিল না। তার বাবা জানান যে তিনি শহরে গিয়ে কিছু জিনিস কিনবেন এবং সম্ভব হলে কোনো মেকানিক নিয়ে আসবেন। মেয়েটি এক ঘেমি কাটাতে বাইরে রোদে বসতে যায়, কিন্তু হঠাৎ সে দেখে মনের ধারে অনেকগুলো হরিণ জড়ো হয়েছে। এই অস্বাভাবিক দৃশ্য তাকে ভাবিয়ে তোলে। অন্যদিকে জর্জ জানায় যে সে মিলাকে এখানে রেখে তার বন্ধুর বাড়িতে একবার খোঁজ নিতে যাচ্ছে। যদি সম্ভব হয় তবে সে মিলাকে নিয়ে বন্ধুর বাড়িতে উঠবে, যাতে জুলিয়াদের সমস্যা না হয়। কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে দেখে সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে। জানলার কাঁচ ভাঙা এবং কোথাও কেউ নেই। সে বন্ধুর স্যাটেলাইট ফোন খুঁজে পেলেও তাতে সিগন্যাল পায় না। সৈকতের দিকে যাওয়ার পথে সে বালুর ওপর একটি হাত ঘড়ি পড়ে থাকতে দেখে। ঘড়িটি তুলতে গিয়ে সে আতঙ্কে শিউরে ওঠে, কারণ সেখানে একটি কাটা হাত ছিল। সৈকতে অসংখ্য মানুষের মৃতদেহ এবং ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখে সে বুঝতে পারে বড় কোনো বিপর্যয় ঘটেছে। ঠিক সেই সময় আকাশ থেকে একটি বিমান সরাসরি সেই সৈকতের দিকে আছড়ে পড়ে এবং জর্জ প্রাণ ভয় দৌড়াতে শুরু করে। এদিকে জুলিয়ার স্বামী শহরে যাওয়ার পথে দেখেন একটি বিমান আকাশ থেকে লাল রঙের লিফলেট বা গুঁড়ো জাতীয় কিছু ছিটিয়ে যাচ্ছে। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে পালানোর চেষ্টা করেন। বাড়িতে ফিরে জর্জ তার দেখা ভয়াবহ অভিজ্ঞতার কথা জুলিয়াকে জানান। শহরের বিদ্যুৎ বিভ্রান্ত থেকে শুরু করে বিমানের পতন এবং সৈকতে লাশের সারি। এর মধ্যে দূর থেকে একটি অত্যন্ত তীক্ষ্ণ এবং কর্কশ শব্দ ভেসে আসে, যা সবার কান ঝালাপালা করে দেয়। এই শব্দের পর জুলিয়া পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেন যে বড় কোনো বিপদ আসন্ন। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত খাবার বা প্রয়োজনীয় সামগ্রী ছিল না এবং যোগাযোগের কোনো উপায় অবশিষ্ট ছিল না। জর্জ প্রস্তাব দেন জুলিয়ার স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে। জুলিয়ার স্বামী বিধ্বস্ত অবস্থায় ফিরে এসে একটি লাল রঙের লিফলেট দেখান। জর্জ লক্ষ্য করেন সেখানে এমন ভাষায় কিছু লেখা আছে যা সে বুঝতে পারছে না, কিন্তু জুলিয়ার ছেলে জানায় যে সে কিছু শব্দ বুঝতে পারছে, যেখানে কেয়ামত বা মহাপ্রলয়ের মতো কথা লেখা আছে। পরিবারটি ভয়ে পেয়ে দ্রুত ব্যাগ গুছিয়ে নিজেদের আসল বাড়ির দিকে রওনা দেয়।
জুলিয়া পথে তার আগের দুর্ব্যবহারের জন্য জর্জের কাছে ক্ষমা চান, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা দেখেন রাস্তায় ভয়াবহ ট্রাফিক জ্যাম। জুলিয়া গাড়ি থেকে নেমে সামনে গিয়ে স্তম্ভিত হয়ে যান। সেখানে সারিবদ্ধভাবে অসংখ্য টেসলা গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে কোনো গাড়ির ভেতরেই কোনো চালক বা যাত্রী নেই, অর্থাৎ স্বয়ংক্রিয় গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপর্যয় ঘটিয়েছে। গাড়িগুলোর গায়ে অটো ড্রাইভিং বা স্বয়ংক্রিয় চালনা মোড দেখে জুলিয়া বুঝতে পারেন পরিস্থিতি কতটা ভয়াবহ। ঠিক তখনই আরেকটি টেসলা গাড়ি প্রচণ্ড গতিতে তাদের দিকে ধেয়ে আসছিল। জুলিয়া দ্রুত নিজের গাড়িতে উঠে সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু টেসলাটি এসে তাদের গাড়িতে আঘাত করে। এরপর একের পর এক টেসলা গাড়ি পাগলের মতো ধেয়ে আসতে থাকে। হকের পরিবার কোনো মতেই সেই যান্ত্রিক মরণ ফাঁদ থেকে বেঁচে আবারও জর্জের ভিলাতে ফিরে আসে। এখন আর কারোরই বুঝতে বাকি নেই যে বাইরের পৃথিবীতে এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে, কিন্তু ইন্টারনেট বা মোবাইল সিগন্যাল না থাকায় তারা পুরোপুরি অন্ধকারের মধ্যে ছিলেন। পরদিন সকালে হকের ছেলের এক অদ্ভুত রোগ দেখা দেয়। তার দাঁত আলগা হয়ে যায় এবং হাত দেওয়া মাত্রই একের পর এক দাঁত পড়ে যেতে থাকে। এই বিভৎস দৃশ্য দেখে জুলিয়া আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন। ছেলেটি জানায় গতকাল বনে যাওয়ার সময় তাকে একটি পোকা কামড়েছিল, হয়তো তার প্রভাবেই এটি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে জুলিয়া লক্ষ্য করেন তার মেয়ে আবার নিখোঁজ হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হক এবং জর্জ সাহায্যের সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার সময় জর্জ তার মেয়ে মিলাকে জুলিয়ার সাথে থাকতে বলেন এবং তারা দুজনে মিলেই যেন হকের নিখোঁজ মেয়েকে খুঁজে বের করে। হক এবং জর্জ দ্বীপের অন্য প্রান্তে ড্যানি নামক এক রহস্যময় ব্যক্তির বাড়ির দিকে রওনা দেন, কারণ ড্যানি আগে থেকেই এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের আশা ছিল ড্যানির কাছে হয়তো কোনো ওষুধ পাওয়া যাবে। ড্যানির বাড়ির সামনে পৌঁছে জর্জ বারবার দরজা ধাক্কা দিলে ড্যানি একটি শটগান নিয়ে বের হয়ে আসে এবং তাদের সতর্ক করে যেন তারা বাড়ির কাছে না আসে। জর্জ তাকে ছেলের দাঁত পড়ে যাওয়ার কথা বললে ড্যানি দাবি করে যে এটি অবশ্যই আগের সেই তীব্র শব্দের বা সনিক অ্যাটাকের কারণে হয়েছে। সে মনে করে এটি কোনো যুদ্ধের শুরু, কিন্তু ড্যানি অত্যন্ত স্বার্থপর আচরণ শুরু করে। সে হক এবং জর্জকে কোনো সাহায্য করতে বা ওষুধ দিতে অস্বীকার করে, এমনকি টাকার বিনিময়েও রাজি হয় না। অন্যদিকে বনে হকের মেয়েকে খুঁজতে গিয়ে মিলা এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়। শত শত হরিণ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। একটি বড় হরিণ তার দিকে তেড়ে আসতে গেলে জুলিয়া সেখানে পৌঁছে পাগলের মতো চিৎকার শুরু করেন। দুই মহিলার রুদ্ররূপ দেখে হরিণগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঔষধের জন্য মরিয়া জর্জ এক পর্যায়ে ড্যানির দিকে নিজের বন্দুক তাক করেন। পরিস্থিতি চরমে পৌঁছালে হক মাঝখানে দাঁড়িয়ে তাদের শান্ত করেন এবং ড্যানির কাছে হাত জোর করে ছেলের প্রাণ ভিক্ষা চান। হকের আবেগপূর্ণ কথায় ড্যানির মন কিছুটা গলে যায় এবং সে চড়া মূল্যে কিছু ওষুধ তাদের কাছে বিক্রি করে। ড্যানি তাদের একটি গোপন তথ্য দেয়। তার মতে এটি কোনো বিদেশি শক্তির সম্মিলিত আক্রমণ। সে জানায় এই দ্বীপে কেউ একজন একটি মাটির নিচের বাংকার বা নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছে। সেখানে যেতে পারলে হয়তো এই দুর্যোগ থেকে বেঁচে থাকা সম্ভব। হক কেবল তার পরিবারের কথাই ভাবলেও জর্জ বুঝতে পারেন পরিস্থিতি আরো বড় কোনো ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। জর্জ হককে একটি ভয়ঙ্কর পরিকল্পনার কথা শোনান। তিনি বলেন একটি শক্তিশালী দেশকে ধ্বংস করার 3টি ধাপ আছে। প্রথম ধাপ হলো বিচ্ছিন্নকরণ, যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট কেটে দিয়ে দেশটাকে অন্ধ ও বধির করে দেওয়া। দ্বিতীয় ধাপ হলো সম্মিলিত বিশৃঙ্খলা, ভুল তথ্য ও গোপন আক্রমণের মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া। আর যখন মানুষ রসদ বা আশ্রয়ের জন্য একে অপরের সাথে লড়াই শুরু করবে, তখন তৃতীয় ধাপটি নিজে থেকেই শুরু হবে, আর সেটি হলো গৃহযুদ্ধ বা রাষ্ট্রের ভেতর থেকে পতন। জর্জের এই বর্ণনার মধ্যেই ক্যামেরায় দেখা যায় দূরে শহরের আকাশে বিশাল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী, যা জর্জের অনুমানকেই সত্য প্রমাণ করে। ঠিক সেই সময় একটি বিলাসবহুল ভিলার সামনে একটি সাইকেল পড়ে থাকতে দেখা যায়। হকের নিখোঁজ মেয়েটি কোনোভাবে সেই বাড়িতে ঢুকে পড়েছিল। সে বাড়ির বেসমেন্টে গিয়ে একটি বিশাল লোহার দরজা খুঁজে পায়। অনেক কষ্টে সেটি খুলে ভেতরে ঢুকতেই দেখা যায় সেটি আসলে একটি অত্যাধুনিক ডুমসডে বাংকার বা নিরাপদ আশ্রয়স্থল, যেখানে পর্যাপ্ত খাবার ও জীবন ধারণের সব উপকরণ মজুদ আছে। সেখানে থাকা কম্পিউটারে জরুরি সতর্কবার্তা বাজছিল যে দেশ এক অনপ্রতিভব তেজস্ক্রিয় বা পারমাণবিক হামলার শিকার হয়েছে এবং ঘন বসতিপূর্ণ এলাকায় উচ্চ মাত্রায় রেডিয়েশন পাওয়া গেছে। কিন্তু মেয়েটি সেই বার্তার দিকে খেয়ালই করে না। সে বাংকারে থাকা অগণিত ডিভিডি ক্যাসেটের মধ্যে তার প্রিয় সিরিজ ফ্রেন্ডসের শেষ পর্বের ডিস্কটি খুঁজে পায়। দীর্ঘ প্রতীক্ষার পর সে যখন টিভিতে সেই পর্বটি দেখতে শুরু করে, ঠিক তখনই মুভিটি শেষ হয়।